ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব 2025-এর ইউনিয়ন বাজেট পেশ করেছে গত শনিবারে 1 ফেব্রুয়ারিতে। আর এই বাজেট এত ইম্পর্টেন্ট কেন? তো দেখুন, বাজেট যে কোনো একটা দেশের জন্য অনেকই ইম্পর্টেন্ট। আর সেই দেশে থাকা কোম্পানিগুলোর কারণে অনেকই ইম্পর্টেন্ট, সেই দেশের স্টক মার্কেটের কারণে ইম্পর্টেন্ট, সেই দেশের পপুলেশনের কারণে ইম্পর্টেন্ট, সেই দেশের ডেভেলপমেন্টের কারণে ইম্পর্টেন্ট, সেই দেশের জিডিপির কারণে অনেক ইম্পর্টেন্ট হয় বাজেট। যেরকম নাকি আমরা কোনো ফেস্টিভ্যালে বাজেট তৈরি করি, কোন কোন জায়গায় কত টাকা খরচ করব সেই বিষয়ে, সেম মতে গভর্নমেন্টে নেক্সট 1 ইয়ারের প্ল্যানিং করে বাজেট তৈরি করে কোন কোন জায়গা থেকে ইনকাম করতে পারবে, কোন কোন জায়গায় খরচাটা করবে, বা কোন কোন জায়গায় ক্যাপেক্স দিবে, কোন কোম্পানিগুলাকে ক্যাপেক্স দিবে, এগুলার প্ল্যানিং করে। তো এই বাজেট অনেকই ইম্পর্টেন্ট থাকে একটা দেশের জন্য, বা স্টক মার্কেটের জন্য, কোম্পানির জন্য, সবারই জন্য। তো দেখুন, 2025-এর যে বাজেটটা গতকালকে শনিবারে পেশ করেছে ফাইন্যান্স মিনিস্টার, তো এই বাজেটের মাঝে কোনো ধরনের মানে আনকমন কোনো পয়েন্ট নাই। তো দেখুন, নর্মালি বাজেটের উপরে সবাই রেগে থাকে মিডল ক্লাসের মানুষে, কারণ ভারতবর্ষতে মিডল ক্লাসের মানুষে সবসময় ট্যাক্স ভরে বেশি, সবের থেকে বেশি ট্যাক্স পে করে মিডল ক্লাস, কিন্তু তার বেনিফিট মিডল ক্লাসে কিন্তু পায় না। তো যদি আমরা এইবারের বাজেট দেখি, 2025-এর ফেব্রুয়ারির বাজেট দেখি, এই বাজেটের মাঝে লাস্টের 5 মিনিটে একটা অ্যানাউন্সমেন্ট করেছে, যারার ইনকাম অ্যারাউন্ড 12 লাখ টাকার আশেপাশে, তারার কোনো ট্যাক্স নেই, জিরো ট্যাক্স। যদি আপনার ইনকাম, স্যালারি ইনকাম, অ্যানুয়াল ইনকাম 12 লাখ হয় তাহলে জিরো ট্যাক্স, আর যদি এর উপরে হয় সেটার উপরে ট্যাক্স দিতে লাগবে। তো আগে এই স্ল্যাবটা মাত্র 7 লাখে ছিল, তো সেই 7 লাখ থেকে ইনক্রিজ করে বর্তমান সময়ে 12 লাখ করে দিছে। তো এই জায়গাত অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট এটা মিডিল ক্লাসের জন্য, কারণ অনেক বছর ধরে যদি দেখি মিডিল ক্লাসের জন্য এই বাজেটে কোনো ধরনের স্পেশাল কোনো ধরনের পয়েন্ট থাকে না, বা কোনো ধরনের গিফট স্পেশাল মিডল ক্লাসের জন্য দেওয়া হয় না। কিন্তু এই বাজেটে মিডল ক্লাসের জন্য স্পেশাল গিফট এটা, কারণ যারার ইনকাম নাকি 12 লাখ টাকার আশেপাশে, ধরুন 10 লাখ, 11 লাখ, 11.5 লাখ, 12 লাখ, তো তারার কোনো ধরনের ট্যাক্স নেই, জিরো ট্যাক্স। আর আগে ছিল এটা 7 লাখ, তো 7 লাখের উপরে যেতে হতো সেটার স্ল্যাব অনুযায়ী ট্যাক্সটা দেওয়া লাগতো, কিন্তু বর্তমান 12 লাখ পর্যন্ত জিরো ট্যাক্স। তো এর জন্য মার্কেটে অনেকগুলা কোম্পানির কিন্তু বেনিফিট হবে। কোন কোন কোম্পানির বেনিফিট হবে যদি লং টার্মের প্ল্যানিং করেন আপনি, তাহলে দেখুন, এই যে মিডল ক্লাসের 7 লাখ থেকে 12 লাখ হয়ে গেছে ট্যাক্স স্ল্যাবটা, 12 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি। এর জন্য অনেকগুলা কোম্পানির ডাইরেক্ট বেনিফিট হবে। কোন কোন কোম্পানিগুলার শুনুন, এই যে মিডল ক্লাসের 7 লাখ থেকে 12 লাখ পর্যন্ত ট্যাক্স জিরো হয়ে গেছে, তার মানে বছর শেষে মিডল ক্লাসের বেশি কিছু টাকা জমা থাকবে, মানে সেভিং হবে। যার নাকি ধরুন 12 লাখ টাকা ইনকাম ছিল আগে, তো 7 লাখ থেকে 12 লাখ পর্যন্ত 5 লাখ টাকা ট্যাক্স গভর্নমেন্টকে দিত। বর্তমান সময়ে তার পুরোটা 12 লাখ পর্যন্ত ট্যাক্স জিরো। তো সেই ট্যাক্সের টাকাটা, মানে 7 লাখ টু 12 লাখ যে ট্যাক্সটা যেত, সেই ট্যাক্সটা কিন্তু আর যাবে না, সেই টাকাটা মিডল ক্লাসের কাছেই থেকে যাবে। আর এই টাকাটা মিডল ক্লাসে কোন জায়গায় খরচা করবে? কনজিউমার প্রোডাক্ট, যেগুলা নাকি কনজিউমার কোম্পানি আছে, গোদরেজ কনজিউমার কোম্পানি, তারপর বরুণ বেভারেজ, তারপর হিন্দুস্তান ইউনিলিভার,
এরকম আরো অনেক ধরনের কোম্পানি আছে। তো এগুলা কোম্পানিতে লং টার্মের মধ্যে দেখা যাবে যে গ্রোথ আসবে, কারণ এই মিডল ক্লাসে এগুলা কোম্পানিতে কিন্তু টাকাগুলা খরচা করবে। তারপর যদি দেখি যেগুলা নাকি ড্রিম কোম্পানি আছে, ধরুন টু হুইলার কোম্পানি, কার কোম্পানি, তো এইগুলা কোম্পানিতে কিন্তু বুম আসবে লং টার্মের মাঝে। কারণ এই মিডল ক্লাসের টাকাগুলা কিন্তু কনজিউমার প্রোডাক্টের পরে এগুলা কোম্পানিতে যাবে, টু হুইলার কোম্পানি, ফোর হুইলার কোম্পানি, তো এরকম কোম্পানিতে বেশি যাবে। এর ছাড়া এই বাজেটের মাঝে কোনো ধরনের কোনো সেক্টর বা কোনো কোম্পানিকে স্পেশাল ধরনের গিফট দেওয়া হয়নি। যেরকম নাকি লাস্ট ইয়ারের বাজেটে গভর্নমেন্টে অনেক ক্যাপেক্স দিয়েছিল পিএসইউ সেক্টরে, স্পেশালি ডিফেন্স সেক্টরে। আর সেই বাজেটের পর থেকে পিএসইউ সেক্টর, ডিফেন্স সেক্টরের শেয়ার, রেলওয়ের শেয়ার 2 গুণা 3 গুণা 4 গুণাও হয়ে গেছে। কারণ গভর্নমেন্টে অনেক বড় ক্যাপেক্স দিয়েছিল লাস্ট ইয়ারে এই পিএসইউ কোম্পানিগুলাতে। সেরকম ধরনের কোনো ক্যাপেক্স বা এক্সট্রা ফোকাস এই বাজেটে নাই কোনো ধরনের সেক্টরের কোম্পানিতে। তো যদি আমরা দেখি লং টার্মের মাঝে এই বাজেটকে অনুসরণ করে যদি দেখি, তাহলে লং টার্মের মাঝে আমরা ফোকাস করতে পারি কনজিউমার কোম্পানিগুলাতে, তারপর টু হুইলার কোম্পানিতে, ফোর হুইলার কোম্পানিগুলাতে। এর ছাড়া সামনে কয়েক বছর একটা সেক্টর হাইলাইটে থাকবে, সেটা হলো ইবি সেক্টর। তো ইবি সেক্টরের মাঝে অনেক কোম্পানি আছে, সোলার কোম্পানি, টু হুইলার কোম্পানি, ফোর হুইলার কোম্পানি, অনেকগুলা কোম্পানি আছে অটো কম্পোনেন্টস বানাই ইবির, কার, টু হুইলার এগুলার। তো এই সবগুলা কোম্পানি কিন্তু ইবি সেক্টরের মাঝে কাজ করে। তারপর ব্যাটারি কোম্পানি আছে। এর ছাড়া অনেকগুলা টেকনোলজি কোম্পানি আছে যেগুলা নাকি ইবি সেক্টরে কাজ করে। তো এই ইবি সেক্টরে কাজ করা কোম্পানিগুলার উপরে ফোকাস করতে পারেন লং টার্মের জন্য। আর যদি সামনে 1-1.5-2 বছরের টার্গেটে কোনো কোম্পানি দেখতেছেন, বা এই বাজেটের পর, যদি বাজেটের পর আপনি কোনো কোম্পানি দেখতে চান যে এই বাজেট থেকে কোন কোম্পানিগুলার বেনিফিট হবে, তাহলে টু হুইলার, ফোর হুইলার এর সাথে কনজিউমার কোম্পানি যেগুলো আছে এগুলার উপরে ধ্যান দিতে পারেন। আর লং টার্মের প্ল্যানিং এর জন্য ইবি সেক্টরের এআই এগুলা কোম্পানিতে ফোকাস করুন। এর ছাড়া কেমিক্যাল সেক্টর, অটো সেক্টর বর্তমান সময় অনেক ডাউন আছে। এর সাথে পেইন্ট সেক্টর স্পেশালি অনেক ডাউন আছে। তো সেইগুলা কোম্পানি দেখা, ভালো ভালো কোম্পানি দেখা যদি ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য, তাহলে বেনিফিট হবে। আর যে কোম্পানিগুলার বিষয়ে আলোচনা করেছি, ইবি সেক্টরই হোক বা কেমিক্যাল সেক্টর হোক, অটো সেক্টর হোক, তো এগুলা কোম্পানি যদি ইনভেস্ট করেন 1 মাস বা 2 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর পরে যে ভালো রিটার্ন দিয়ে দিবে এরকম বলা যায় না। যদি আপনার মিনিমাম 3 বছর সময় আছে, এর উপরে থাকলে ভালো। যদি 4, 5, 6 বছরের সময় আছে তাহলে ইনভেস্ট করুন কেমিক্যাল সেক্টরে, অটো সেক্টরে, এর ছাড়া পেইন্ট সেক্টরে, তার সাথে ইবি সেক্টরে। তারপর এই বাজেটে অনেকগুলা পয়েন্ট আছে যেগুলা নাকি আমরা স্টক মার্কেটে রিলেটেড না, তো সেই বিষয়ে আলোচনা করছি না আমি। যেরকম নাকি অনেকগুলা ড্রাগস ক্যান্সার রিলেটেড, সেগুলার উপরে কাস্টম ডিউটি কমায় দিছে, 0 করে দিছে। তার সাথে কিষানের বেনিফিট, যেটা নাকি ক্রেডিট কার্ড লোন লিমিটটা ইনক্রিজ করে দিয়েছে। এরকম আরো অনেক পয়েন্ট আছে, তো সেই বিষয়ে আমি আলোচনা করি নাই। আমি আলোচনা করেছি যে স্টক মার্কেট রিলেটেড কি কি আছে এই বাজেটে। তো এই বাজেটে স্টক মার্কেট রিলেটেড বা কোনো সেক্টর রিলেটেড, কোম্পানি রিলেটেড স্পেশালি কোনো ধরনের পয়েন্ট নাই। একটা পয়েন্ট আছে এই বাজেটের মাঝে ইম্পর্টেন্ট, মিডল ক্লাসের ট্যাক্স, যেটা নাকি আগে 7 লাখ পর্যন্ত 0 ছিল, বর্তমান সময় সেই স্ল্যাবটাকে 12 লাখ পর্যন্ত করে দিয়েছে।
তো মিডল ক্লাসের এটা অনেক বড় বেনিফিট হয়েছে। আর এই বেনিফিটের থেকে স্টক মার্কেটের যেগুলা কোম্পানি আছে, কনজিউমার কোম্পানি আছে, তার সাথে টু হুইলার, ফোর হুইলার, এর সাথে আরো অনেকগুলা কোম্পানি আছে, সেগুলা কিন্তু বেনিফিট হবে লং টার্মের মাঝে। এর ছাড়া স্পেশালি কোনো ধরনের বোনাস বা গিফট স্টক মার্কেটের নাই এই বাজেটে। এই জন্যই দেখুন গত 1 ফেব্রুয়ারিতে শনিবার ছিল, সেই দিনও বাজেটের কারণে মার্কেট ওপেন ছিল। যদি আমরা এই জায়গার টপ গেইনার দেখি নিফটি 50-তে, তাহলে দেখা যাচ্ছে এভিনিউ সুপারমার্ট, ট্রেন্ড, জোম্যাটো, গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, তারপর ম্যাক্রোটেক ডেভেলপার্স, হ্যাভেলস ইন্ডিয়া, ইউনাইটেড স্পিরিটস, মারুতি সুজুকি, এইগুলা কোম্পানি কিন্তু 5%, 6%, 7%, 9% পর্যন্ত বেড়েছে। কারণ লং টার্মের মাঝে এই বাজেটকে অনুসরণ করলে যদি দেখি, বাজেটকে দেখি, তাহলে এইগুলা কোম্পানির কিন্তু বেনিফিট হবে লং টার্মের মাঝে। কারণ মিডল ক্লাসে ট্যাক্সটা কিন্তু অনেকটাই কমে গেছে স্ল্যাবটা ইনক্রিজ হওয়াতে। তো সেই মিডল ক্লাসে যে সেভিংটা হবে ট্যাক্সের মাধ্যমে, তো সেই সেভিংটা এই কোম্পানিগুলার প্রোডাক্টসে কিন্তু খরচা করবে। এর ছাড়া যদি আমরা দেখি টপ লুজারে দেখি, গত শনিবারের টপ লুজারে ছিল জেএসডব্লিউ এনার্জি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স, এবিবি ইন্ডিয়া, তারপর সাইমেন্স, রেক লিমিটেড, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, হিন্দুস্তান এরোনটিক্স। তো এই সবগুলা কোম্পানি কিন্তু পিএসইউ কোম্পানি। তো পিএসইউ কোম্পানি নিচে আসার কারণ কি? অনেকেই ভেবেছিল যে পিএসইউ কোম্পানির দিকে স্পেশাল কিবা ক্যাপেক্স আসবে, বাজেট আসবে, যেরকম নাকি লাস্ট ইয়ারে এসেছিল ডিফেন্স সেক্টরে, রেলওয়ে সেক্টরে অনেক বড় ধরনের ক্যাপেক্স গভর্নমেন্টে দিয়েছিল। তার পরিণাম আমরা দেখেছি, সেই সবগুলা শেয়ারেরই কিন্তু প্রাইসটা 2 গুণা, 3 গুণা, 4 গুণা হয়েছিল। তো অনেক মানুষের এক্সপেকটেশন ছিল এই বাজেটেও এরকম ধরনের কিবা বাজেট আসবে। অনেক মানুষে ভেবেছিল রেলওয়ে সেক্টরে অনেক বড় ধরনের ক্যাপেক্স গভর্নমেন্টে দিবে এই বাজেটে, কিন্তু সেরকম ধরনের কোনো বাজেট আসে নাই। এই কারণেই গভর্নমেন্ট স্টক যতগুলা আছে, পিএসইউ সেক্টরের যতগুলা কোম্পানি আছে, সবগুলা কোম্পানি এই জায়গায় যদি দেখি আমরা 7%, 6%, 6%, 5%, 7%, 4% এরকম ক্র্যাশ হয়েছে গত শনিবারে 1 ফেব্রুয়ারিতে বাজেটের দিন। আর এই ক্র্যাশ স্টার্ট হয়েছে বর্তমান, কিন্তু আরো নিচে যাবে নিঃসন্দেহে। তো যদি লং টার্মের প্ল্যানিং আছে, কোন জায়গায় ইনভেস্ট করবেন আর কোন কোন কোম্পানিগুলার থেকে দূরে থাকবেন, আশা করি ক্লিয়ার হয়ে গেছে।